সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে ফ্রি ইংলিশ কোর্সের আয়োজনে আজকের আলোচনা। 13তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2016 সালে আসা কোশ্চেনের প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ অংশ দেখব আমরা ইংরেজি অংশের। সো অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন এবং প্রত্যেকের কমেন্ট দেখে শুরু করছি আজকের ক্লাস। তো চলুন আমরা একটু দেখি। প্রথমেই আমাদের এই যে গবেষণার প্রথম দিকে আমরা কি কোশ্চেন রেখেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা মোট 3টা প্রশ্ন পাবো। আজকে কিন্তু মোট 25টা প্রশ্নের এখানে অ্যানালাইসিস হবে। আপনারা জানেন যে স্কুল পর্যায়ে নিবন্ধনে মোট 25টি কোশ্চেন হয়। সো আপনাদের পালা হবে, প্রথমে আপনারা অ্যান্সার করবেন, এরপর আমি আপনাদের এটাকে বিশ্লেষণ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আজাদুল বই পেয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন, পিপুল টক হিজ কারেজ ইভেন আফটার হিজ ডেথ। এই প্রশ্নটায় অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নটাকে আমি কেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে সম্মত করেছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের সমন্বয়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পিপুল, রাইট? সো পিপুল যদি সাবজেক্ট হয়, এখন এখানে আমরা কোনটাকে অ্যান্সার করতে পারি? ওকে, তো প্রথমে আসেন, পিপুল শব্দটা থার্ড পারসন বটে, কোনো সমস্যা নাই, থার্ড ডুয়ার, কিন্তু পিপুল শব্দটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড। তো যদি প্লুরাল হয় তাহলে ওই বাক্যে ভার্বের সাথে এস হওয়ার কোনো সুযোগ নাই। গেল একটা প্রশ্ন। দুইটা প্রশ্ন হচ্ছে, বলছে 2 নাম্বার বিষয় হচ্ছে পিপুল টক হিজ কারেজ ইভেন আফটার হিজ ডেথ, মানে তার মৃত্যুর পরও লোকজন তার সাহসের কথা বলে। এই যে সেন্টেন্সটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে, এইখানে বোঝাচ্ছে যে এই সেন্টেন্সটা কিন্তু আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ এটা চিরন্তন সত্য বাক্য বা এটা স্বাভাবিক একটা ঘটনা বা সত্য বাক্য। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, দ্যাটস ওয়াই এখানে আমরা ফিউচার টেন্স নিব না। এখন থাকলো টক অফ নাকি শুধু টক হবে। মনে রাখতে হবে যে কোনো বিষয় সম্পর্কে কথা বলা অর্থে আমরা এই যে র বা এর অর্থে অফ প্রিপোজিশন নিব। কিভাবে? পিপুল টক অফ হিজ কারেজ, মানে তার সাহসের, র বা এর, বুঝাতে পারছি? এই যে দেখেন সাহসের বাংলায় র বা এর আছে, তার মানে তার সাহসের কথা বোঝাচ্ছে ইভেন হিজ ডেথ, ইভেন আফটার হিজ ডেথ, মানে তার মৃত্যুর পরও। সো এই কারণে র বা এর থাকার কারণে আমরা প্রিপোজিশন টকের সাথে সরাসরি অফ ব্যবহার করব। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। ওকে, আচ্ছা, একজন বলছেন হচ্ছে এনএসআই পরীক্ষা দিবেন সামনে। ওকে, এনএসআই থাকলে তাহলে আমরা এনএসআই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 2 নাম্বার, এডুকেটিং অল পিপুল ড্যাশ এ ম্যামন টাস্ক। 3 নাম্বার, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। বলেন এই দুইটা কি হবে? এটা কিন্তু এক প্রকার মডেল টেস্ট, আমরা দেখার চেষ্টা করব লাস্ট পর্যন্ত গিয়ে আপনারা এই মডেল টেস্টে কে কত পাচ্ছেন, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব। জয়নব, মনিরুজ্জামান, আনারুল, আজাদুল, মনিরুজ্জামান, সাদ্দাম। ওকে, আপনাদের আরেকটা গুড নিউজ দিই, আমরা কিন্তু এক্সপার্ট ইংলিশ থেকে প্রতি সপ্তাহে অন্তত একটা করে বই দেওয়ার ব্যবস্থা রাখবো। সেটা যে কোনো দিন ঘোষণা আসতে পারে, সেটা আজকে না, আজকে বই দিব না, আগামীকাল পরশু এরকম যে কোনো একটা দিন ঘোষণা আসবে। তো 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা বলছি যে এডুকেটিং অল পিপুল, সকল লোকজনের শিক্ষা, ড্যাশ এ ম্যামাল টাস্ক, এই একটা বড় কাজ। সেটা কি হবে? এই বাক্যে সাবজেক্টটা হচ্ছে এডুকেটিং, এটা একটা জিরান্ড, এটার বাংলা হচ্ছে শিক্ষাদান, এটা বাংলা শিক্ষাদান। সাবজেক্ট হিসাবে যখন কোনো জিরান্ড সাবজেক্ট হবে, মনে রাখবেন এই জিরান্ড সাবজেক্ট হওয়া মানে এটা হলো একটা সিঙ্গুলার সাবজেক্ট। জিরান্ড সাবজেক্ট হওয়া মানে এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। সো এখানে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব হবে ইজ। 3 নাম্বার প্রশ্নটা হলো, এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশের নিয়ম। সো ফ্র্যাকশন বা ভগ্নাংশের নিয়মটা মনে রাখবেন। ভগ্নাংশের নিয়ম হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ যাই থাক, ভগ্নাংশ প্লাস অফ প্লাস, ভগ্নাংশ প্লাস অফ প্লাস নাউন, যদি এমনটা হয় তাহলে ভগ্নাংশ প্লাস অফ প্লাস নাউন, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা ভগ্নাংশ যাই থাক এটার সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে অফের পরে যে নাউনটা থাকবে, অফের পরে নাউনটা থাকবে। নিয়মটা একটু লিখে ফেলতে হবে সবাইকে, নিয়মটা লিখে ফেলতে হবে। ভগ্নাংশের সবচেয়ে বড় কথা হচ্ছে ভগ্নাংশটা ফ্র্যাকশনটা যার ফ্র্যাকশন হবে, এই যে প্রিপোজিশনের পরে যে নাউন, সেই নাউনটা অনুযায়ী ভার্ব বসবে। এবার নাউনটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আনকাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার। কিন্তু ফ্র্যাকশন সিঙ্গুলার না প্লুরাল এটা দেখে আমার কোনো লাভ নেই।
মনে থাকবে, এটাই মডার্ন রুলস। সো এখানে অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্ব। তো এখন আসেন ওয়ার্কের সাথে সিঙ্গুলার, এটা হবে না, এটা হবে না, ইজ হতে পারে, হ্যাজ বিন হতে পারে। এখন দিব কোনটা মনে রাখবেন, তো কোনো কাজের নির্দিষ্ট কোনো অংশ শেষ হইয়াছে বা হয়েছে এরকমটা বোঝাতে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মুড হবে। প্যাসিভ ভয়েস হ্যাজ বিন, হ্যাজ ফিনিশড, মাঝখানে বিন দেওয়া মানে হলো এটা একটা প্যাসিভ মুডে আছে। কেন প্যাসিভ মুড? কারণ ওয়ার্ক তো নিজে নিজে ফিনিশ হতে পারে না, এটা অন্য কারো মাধ্যমে ফিনিশ হবে। দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হচ্ছে হ্যাজ বিন ফিনিশড। ওকে, আর শুধু ইজ দিলে এটা বাংলা অর্থটা মিল হতো না। অর্থটা এমন হতো যে কাজের 4/3 অংশ ইজ ফিনিশ, সমাপ্ত হয়, তো কথাটা মিলল না। বরং আপনাকে বলতে হবে একটা কাজ চলতেছে তার 4/3 অংশ সমাপ্ত হয়েছে। এই কারণে আনসার নিয়েছি ডি। ক্লিয়ার? 2 এবং 3। আচ্ছা দেখেন এরপর আসেন, তাহলে আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে কয়টা প্রশ্ন দেখলাম? 3টা। মাইন্ড ইট, এই অধ্যায়টা আপনাকে পড়তে হবে। নেক্সট 2 এবং 3 গেল। প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসছে, বলেন এটা কি হবে অ্যান্সার? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই, প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেই। প্রিপোজিশনতে একটা বলছে ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেট। দ্রুত অ্যান্সার করতে হবে। ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেট। মেহেদি হাসান শাওন, মেহেদি হাসান শাওন, রবিউল ইসলাম, মনিরুজ্জামান। Man has no escape dash date। এখানে দেখেন প্রিপোজিশন হিসাবে এখানে হবে হচ্ছে ফ্রম। কেন ফ্রম হচ্ছে? এসকেপ ফ্রম মানে কোনো স্থান থেকে পলায়ন, এসকেপ ফ্রম মানে পলায়ন বা মুক্তি, পলায়ন বা মুক্তি। নো শব্দটা একটা ডিটারমিনার, আর এরপরে এসকেপ এটা একটা নাউন। সো এই নাউনের পরে এখানে অ্যান্সার হবে ফ্রম। আশা করছি সবাই পারবেন। 4-এর অ্যান্সার হচ্ছে বি, রাইট। ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেট, খুব গুরুত্বপূর্ণ, এটা বারবার আসে। চলছে 13তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন বিশ্লেষণ এবং একই সাথে সমাধান। এরপর আসেন রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে একটা প্রশ্ন। 25টার মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব, এই গ্রামার থেকে একটা কোশ্চেন আসছে। বলেন পুষ্প কথা এসকেপ ফ্রম। দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প। ওকে, এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলোর পরে আইএনজি হয়। কি কি লিখেন তো আপনারা, কয়টা লিখতে পারেন? ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এইগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। ওকে, লিখেছেন এই কটা? খুব গুরুত্বপূর্ণ, বারবার এগুলো আসে, ঠিক আছে? সেইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানে অ্যান্সারটা হচ্ছে হ্যাভিং। অ্যান্সার হবে হ্যাভিং। এখন বলবেন যে দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং। হ্যাভিং দ্বারা এখানে কি বোঝাচ্ছে মনে রাখবেন, হ্যাভিং দ্বারা চা খাওয়া বোঝায়, মানে আপনি যে কোনো কিছু পান করার অর্থে হ্যাভিং শব্দটা ব্যবহার করতে পারেন। হ্যাভ একটা পজিটিভ ভার্ব হিসাবে বিভিন্ন স্থানে বসতে পারে। ওকে, আলহাজ আরশাদ মাহমুদ বলেন, তাহলে 5 নাম্বারটা কমপ্লিট। লিখেছেন নিয়মটা, লিখে ফেলবেন। 6 বলেন ডিটারমিনার থেকে একটা কোশ্চেন আসছে। ডিটারমিনার থেকে ইসরাত জাহান, সাগরিকা, সাদ্দাম, গুড। এরপর আসেন ক্লাসটা একটু শেয়ার করব সবাই। সুমিত্র দেবনাথ, প্রতিদিন আমাদের ক্লাস হয় রাত 10টায়, জানেন তো সবাই। একেবারে অটোমেটিক রাত 10টায় চলে আসবেন, এসে পেজে স্ক্রল করলেই পেয়ে যাবেন ক্লাস। এরপর দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, বহুবার আসছে প্রশ্নটা, বহুবার। ইভেন এই কোশ্চেনটা বিসিএস এর একটা আশ্রিত একটা কোশ্চেন। আচ্ছা দেখেন তো, এখানে বলতেছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, বোতলে দুধ আছে বা নাই বললেই চলে, কোনটা দিবেন? তো মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট? একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে যেমন নাউন তেমন ডিটারমিনার, যেমন নাউন তেমন ডিটারমিনার, যেমন নাউন তেমন ডিটার, মানে হলো নাউন সিঙ্গুলার ডিটারমিনার সিঙ্গুলার, নাউন প্লুরাল ডিটারমিনার প্লুরাল, এইভাবে যেমন তেমন, ঠিক আছে? ওকে, তো মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এর সাথে মেনি হবে না, এর সাথে হিউ হবে না, হতে পারে ভেরি লিটিল, অ্যানিও হবে না, অ্যানি হয় নেগেটিভ সেন্টেন্সের যে কোনো অর্থে। অ্যান্সার হচ্ছে সি। বহুবার আসছে এই প্রশ্নটা। বলছে দেয়ার ইজ
ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল, বোতলে দুধ নেই বললেই চলে, নেই বললেই চলে। ওকে, পরের কোশ্চেনে যাব 7। এবার দেখেন ট্রান্সলেশন থেকে 4টা প্রশ্ন আসছে, খুব ভালো করে খেয়াল করেন গবেষণাটা। ট্রান্সলেশন থেকে 4টা প্রশ্ন আসছে। 7 বলেন কি হবে? একটা মনের মানুষ দিলা, তাহাও আবার কইরা নিলা, এখন বুঝি বেঁচে থাকা দায়। দীপা রয়, ইসরাত। কলমটি তার, এই কোশ্চেনটা 2 রকম অ্যান্সার আছে। এখন আসলে আমরা কোনটা অ্যান্সার করতে পারি দেখি আপনারা কি করছেন। পরিমাণ বোঝাতে আনকাউন্টেবল ছিল। ওকে, রবিউল, সুলাইমান, যারা ক্লাস দেখছেন প্রত্যেকেই অ্যান্সার করেন। অন্ততপক্ষে আপনি উত্তরগুলো যদি কমেন্টে লিখেন আপনার ওইটা বেশি মনে থাকবে, কারণ আপনি যদি একবার লিখেন দেখার চেয়ে প্রচুর কাজে লাগবে। এগুলো বোঝানোর কিছু নাই, আপনারা অনেক বড় মানুষ ভাই। দেখেন প্র্যাকটিক্যাল হচ্ছে আপনাকে ইংলিশ শিখতে হলে সময় দিতে হবে, লিখতে হবে, বারবার মুখে উচ্চারণ করতে হবে। বলছে কলমটি তার, এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকে অনেকভাবে করতে পারেন 7 নাম্বারটা, কিন্তু এইটা দ্য পেন ইজ অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে বি নাম্বার। কোনো জায়গাতে বি নাম্বার বাদ দিয়ে সি নাম্বারও অ্যান্সার করা আছে। এখন প্রবলেমটা কি? মাইন মানে আমার, আমারটি, এটা হবে না যেহেতু বলছে তার। তো হিজ মানে তার। এখন মহিলাকে বোঝাতে, ফিমেল বোঝাতে ব্যবহার করা হয় হার্টস, কিন্তু এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এটাকে কি বলা হয় বলেন? পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। তো চাইলে আমরা বি নাম্বার অ্যান্সার করতে পারি, এটা এক প্রকার সঠিক। আরেকটা হচ্ছে হি ইজ দ্য ওনার অফ দ্য পেন, কলমটির মালিক সে, এটা ঘুরিয়ে পিছিয়ে বলা হচ্ছে। আর এটার বাংলা হচ্ছে সরাসরি কলমটি তার, কলমটি আমার। তো এইরকম করে আপনারা এটাকে আগে প্রাধান্য দিবেন। যদি এটা অপশনে না থাকে তাহলে আপনারা এটা বলতে পারেন, তবে এটাকে প্রথম প্রাধান্য দিবেন না, প্রথম প্রাধান্য দিবেন এটাকে, কলমটি তার, কলমটি তার। মনে থাকবে? আচ্ছা, এখন আপনার বাজারের বিভিন্ন বই বলেন বা বিভিন্ন বিশ্লেষণ বলেন, সেটা তাদের হিসাব। এই যে দেখেন এক্সপার্ট ইংলিশ বই, এটাও তো আমি কাজ করেছি। 1200 পেজের এই বই সারা বাংলাদেশে এখন বেস্ট বই, আপডেট বই 24 সালের। সো এই বইগুলো সাথে রাখেন, আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো 7-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট 8 নাম্বার, বিনয় মহত্বের ভূষণ কি হবে? 8 বিনয় মহত্বের ভূষণ, এটা কি অ্যান্সার হবে? বিনয় মহত্বের ভূষণ, বিনয় মহত্বের ভূষণ। খুবই ভালো। মডেস্টি মানে বিনয়, মডেস্টি, মডেস্টি, মডেস্টি। আচ্ছা, খুব সহজেই বলতে পারতেছেন, এটা আর হবে না, কারণ মডেস্টি সিঙ্গুলার। এই 3টার মধ্যে অ্যান্সার হবে, বলেন তো কি হতে পারে? 3টার মধ্যে অ্যান্সার হবে, 3টার মধ্যে পুষ্পকথা, ইসরাত জাহান। দেখেন ইংলিশ শেখার ক্ষেত্রে মজা নিতে শিখেন। এখানে 2-1টা কনফিউশন, 2টা করে অ্যান্সার থাকলে এটা নিয়ে হেডেক করেন না। 2-1টা কোশ্চেন অ্যান্সার না থাকলে এগুলো নিয়ে হেডেক করেন না। পড়ার জিনিস অভাব নাই। আপনার কিছু স্টুডেন্ট আছে যে 2-1টা জিনিস নিয়ে সারাক্ষণ এদিক ওদিক ঘাটাঘাটি, কি হবে কি হবে কি হবে। আরে ভাই, আগে যেগুলো আছে সেগুলো শেষ করেন, 2-4টা কনফিউশন ফেলে রাখেন। পড়ার জিনিস অভাব নাই, অভাব নাই। তো এখানে বলতে হবে মডেস্টি ইজ, কোনো সমস্যা নাই, ইজ। এমব্লিশমেন্ট পর্যন্ত ঠিক আছে, সমস্যাটা হবে প্রিপোজিশনে। তো আপনার কোন প্রিপোজিশন হবে? তাহলে এই কোশ্চেনটাও কিন্তু প্রিপোজিশন রিলেটেড ট্রান্সলেশন থেকে আসছে, তাই না? প্রিপোজিশন রিলেটেড ট্রান্সলেশন। তো মডেস্টি ইজ এমব্লিশমেন্ট টু গ্রেটনেস, মনে রাখতে হবে এমব্লিশমেন্ট শব্দটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু বসে। আবার বললাম, এমব্লিশমেন্ট শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু বসে, এমব্লিশমেন্ট শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু বসবে। ওকে, চলছে 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ। কোশ্চেন নাম্বার 9, কেটলিতে পানি টকবক করছে। পানি টকবক, এটা আবার কি জিনিস? আহসান হাবিব, দেরি হয়ে গেল, সমস্যা নাই, বাকি টুক প্রথম টুক দেখে নিয়ে না আগে, মানে পরে। আর এখন এটা দেখেন, এখন থেকে দেখেন। আমি শুনেছি সেদিন তুমি নীল জল দিগন্ত ছুঁয়ে। আচ্ছা, কেটলিতে পানি টকবক করছে।
আচ্ছা ভালো কথা, পানি টকবক, এটা আবার কি রে ভাই? টকবক করা এক জিনিস, পানি ফোটা এক জিনিস। এই টকবক করার জন্য একটা আলাদা শব্দ রয়েছে, সেটার নাম হলো সিমার। এইটা SIMMER, সিমার। এই সিমার মানে হলো টকবক করা। দ্য ওয়াটার ইজ টকবকিং ইন দ্য কেটলি, কেটলিতে টকবকিং করছে। আচ্ছা এইখানে দেখেন তো, এই যে কেটলি শব্দটা আছে, কেটলি বানানটা একটু মনে রাখেন, এটা বারবার আসে, কেটলি। কি ক্লাসটা একটু শেয়ার করবেন, যারা পরে আসছেন ক্লাসে প্রত্যেকে একটু শেয়ার করে রাখবেন, নিজের প্রোফাইলে বন্ধুদের আইডিতে একটু শেয়ার করে দিবেন। কেটলিতে পানি টকবক করছে, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য কেটলি। সিমারিং মানে হচ্ছে টকবক করা, সিমারিং। আর একটা অর্থগত দিক থেকে হবে না, ফ্লোয়িং হবে না, রাইজিং হবে না, বয়েলিং হবে না। বয়েলিং মানে ফুটছে, আমার লাগবে টকবক করছে। 10 নম্বর, ট্রেনটি ঢাকা যাবে। এইটা বহুবার আসছে, ট্রেনটি ঢাকা যাবে, বুঝি না এই প্রশ্নটার প্রতি পরীক্ষকদের একটা মায়া আর ভালোবাসা আছে। এটা কি হবে অ্যান্সার বলেন তো? ট্রেনটি ঢাকা যাবে, ট্রেনটি ঢাকা যাবে, ভালো কথা। এই যে এইটা হলো বাউন্ড, BOUND, বাউন্ড ফর। বাউন্ড ফর মানে হলো কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা, লিখে ফেলেন, খুব গুরুত্বপূর্ণ। কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা। আমরা কিন্তু আপনাদেরকে গ্রুপ ভার্বের একটা সিরিজ পড়িয়েছিলাম, মনে আছে কিনা? গ্রুপ ভার্বের ওই সিরিজে আমরা অনেকগুলো গ্রুপ ভার্বের মধ্যে এই যে ছিল বাউন্ড ফর, সেট ফর, এরকম অনেকগুলো আলোচনা ছিল। সো ট্রেনটি ঢাকা যাবে, অ্যান্সার হবে কি? দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। নেক্সট 11, কনজাংশন থেকে একটাই প্রশ্ন আসছে, কনজাংশন থেকে একটা, কি সেটা? দ্য শার্ট ইজ। আচ্ছা এইটা নিয়ে একটা সমস্যা আছে, এই কোশ্চেনটাও 2 রকম অ্যান্সার আছে বিভিন্ন বইতে, কিন্তু আমরা কোনটাকে অ্যান্সার করব? মেহেদি হাসান, রবিউল ইসলাম, অনেকে অ্যান্সার দিয়েছেন, মেহেদি, রবিউল, নাজিমউদ্দিন, রুবাইয়া, পুষ্পকথা, সাদ্দাম। দ্য শার্ট ইজ, শার্টটি হয় আফটার মাই টেস্ট, বিফোর মাই টেস্ট, আফটার ওয়ান্স টেস্ট, অ্যাকর্ডিং টু মাই টেস্ট। আসলে জিনিসটা কি? এটার বাংলা হচ্ছে শার্টটি আমার পছন্দ মতো। তো আমার পছন্দ মতো এইটা বোঝানোর জন্য, পছন্দ মতো এইটা বোঝানোর জন্য আমরা আফটার মাই টেস্ট দিতে পারি। এখানে আফটার মানে হলো মতো বোঝাতে। এটা এমন না পরে, যে আমার পছন্দের পরে, এরকম না, আমার স্বাদের পরে, তা না, বরং মতো বোঝাতে। দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট মানে আমার রুচি মতো, বা আমার পছন্দ মতো, আমার প্রয়োজন মতো, বা এটাকে এইগুলো সব প্রতীকী অর্থে আর কি। এটার অ্যান্সার কোনো জায়গাতে অ্যাকর্ডিং টু মাই টেস্ট দেয়, কিন্তু এটা আসলে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে আফটার মাই টেস্ট, আফটার মাই টেস্ট মানে আমার পছন্দ মতো বা আমার মনের মতো, এরকম। 12 নাম্বার বলেন, সাদা শার্ট আমার পছন্দের মতো বা আমার মনের মতো আর কি, আফটার মাই টেস্ট। আমি হোয়াইট ড্রেসটা নাকি আমাকে খুব সুন্দর দেখায়, মানে স্মার্ট দেখায়। এমনিতে আমি অত স্মার্ট না, কিন্তু হোয়াইট ড্রেসে নাকি স্মার্ট দেখায়। মানুষ নর্মালি সবাই একই, কিন্তু পোশাক আশাকে মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ থেকে একটা প্রশ্ন পাওয়া যায়। তবে শূন্যস্থান পূরণ বলতে আসলে অনেক রকম শূন্যস্থান পূরণ হয়, কিন্তু এখানে এটাকে অন্য কোনো অধ্যায় না দিয়ে সরাসরি এখানে দিয়েছি, ঠিক আছে? টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু জাংচার, জাংচার। টুডে বর্তমানে বিশ্ব ইজ পাসিং যাচ্ছে, থ্রো কিসের মধ্যে দিয়ে? জাংচার, এটা নাউন, কোনো একটা জাংচার মানে, জাংচার মানে মুহূর্ত বা মিলনস্থল, এরকম বোঝাতে ব্যবহার করেন। এটা অ্যান্সার হচ্ছে ক্রিটিক্যাল জাংচার। এটা একটা অর্থগত ফিল ইন দ্য গ্যাপ, অর্থগত শূন্যস্থান পূরণ, অর্থগত শূন্যস্থান পূরণ মানে বাক্যের অর্থ অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের অনেকগুলো প্রশ্ন আপনারা পাবেন এই এক্সপার্ট ইংলিশ বইতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। যারা ওয়াল জব প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো যে এক্সপার্ট ইংলিশটা সাথে রাখেন, আপনার সকল প্রস্তুতি একবারে কমপ্লিট হবে, কোনো সমস্যা হবে না। সো বর্তমান বিশ্ব যাচ্ছে হচ্ছে ক্রিটিক্যাল জাংচার, একটা সংকটাপন্ন মুহূর্তের মধ্য দিয়ে। ওকে, পরের প্রশ্ন 13, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে আসছে আরেকটা প্রশ্ন, দেখছেন?
একটা প্রশ্ন আসছে ইডিয়ম থেকে। আমরা মোট 25টি প্রশ্ন সলভ করব। চলছে এক্সপার্ট ইংলিশের আয়োজনে 13তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন বিশ্লেষণ। একইভাবে আমরা লাস্টে দেখাবো সাজেশন। দ্য সাফারিংস অফ দ্য পোর ম্যান, দ্য সাফারিংস অফ দ্য পোর ম্যান, এই যে গরিব লোকরা ভোগে বা গরিব লোকের দুঃখ, সাফারিংস মানে এখানে দুঃখ নিতে পারেন, দুঃখ, গরিব লোকদের দুঃখ। বেগার্স ডিসক্রিপশন মানে বর্ণনাতীত, মানে যেটা বাংলা বর্ণনা করা যায় না এমনটাকে বোঝানো হচ্ছে বর্ণনাতীত। বেগার্স ডিসক্রিপশন, দ্য সাফারিংস অফ দ্য পোর ম্যান, গরিব লোকের যে দুঃখ সেটা বর্ণনাতীত বা সেটা আসলে বর্ণনা করা যায় না। বেগার্স ডিসক্রিপশন, বর্ণনা করা যায় না। 13 অ্যান্সার বি নাম্বার, 13 অ্যান্সার বি। ওকে, নেক্সট 14। এইবার আমরা দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা থেকে ট্রান্সলেশন আপনার নিবন্ধনে কোশ্চেন আসে সেটা হলো ট্রান্সফরমেশন থেকে 5টা প্রশ্ন পাবেন। দেখেন অন্যান্যরা আপনাদেরকে হয়তো এরকম সলিউশন দিবে, বাট কখনোই এরকম গবেষণা করে দিবে না যে কোথা থেকে কয়টা কোশ্চেন আসছে। আমি ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করে সাজেশন সহ তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? এই কারণেই সবাই এক্সপার্টের উপর বিশ্বাস করে যে এক্সপার্ট আসলে রিসার্চ করে করে দেয়। এখানে প্রচুর প্রশ্ন কঠিন, মানে আপনার এইটা গবেষণা করতে আমার সারাদিন চলে যায়, সারাদিন চলে যায় একটা কোশ্চেনের রেডি করতে। বুঝেন তাহলে কি কষ্টটা করি। আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর, এটাকে বলছে এক্সক্লেমেটরি করতে। তা আপনারা বলেন, দ্রুত বলেন কি হবে, ঝটপট বলতে হবে। তেরোর বি নাকি ডি হবে আমরা বলে দিয়েছি অলরেডি। 13 ছিল বি, 14 কি হবে? 14 বি, রাইট। নিয়মটা কি? আই উইশ থাকলে মনে রাখতে হবে, আই উইশ থাকলে এটা যদি অ্যাসার্টিভ ফরম্যাটে থাকে তাহলে আমরা এটাকে এক্সক্লেমেটরি করার জন্য এই যে এই বাক্যের যে হ্যাড আছে তার আগে একটু বলে নিই, এই আই উইশকে আমরা ইফ দ্বারা রিপ্লেস করতে পারি, ইফ। তো ইফ আই হ্যাড এটা হলো ওপেন কন্ডিশন, আর ওপেন কন্ডিশনকে যদি আপনি হ্যাড সামনে নিয়ে আসেন এটা হয়ে যায় ক্লোজড কন্ডিশন। ক্লোজ কন্ডিশন মানে কি? ক্লোজ কন্ডিশনাল মানে হলো সেখানে ইফ শব্দটা উল্লেখ থাকবে না। তার মানে হ্যাড আই সিন ইউ বিফোর, এটাকেই জাস্ট আপনি এই আই উইশ বা ইফ তুলে দিয়েছেন। তার মানে আই উইশ বা ইফকে তুলে দিলে যেটা থাকে সেটার নামই হচ্ছে ক্লোজ কন্ডিশনাল। আর এইটার শেষে আছে কি? এই সিন। তো যেখানে ওই সাইন আছে সেটাই তো এক্সক্লেমেটরি, এটা আর বিশ্লেষণ করার কিছু নেই। নেক্সট 15 নাম্বার, একটু ছোট লেখা, বুঝে শুনে বলেন কি হবে। 15 বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে হলো। 15 কি আনসার করেছেন? আলহাজ ফারজানা বলছেন বি নাম্বার, রাইট। ফারজানার জন্য বললাম বি সঠিক, কিন্তু আসলে বি সঠিক না, সঠিক হলো এ নাম্বার। কিভাবে দেখি, হ্যাঁ। বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার মানে বই মেলাতে যাওয়া ছাড়াও, তার মানে বই মেলাতে অংশগ্রহণের পাশাপাশি আই বট এ নাম্বার অফ বুকস, আমি কিছু সংখ্যক বই কিনেছিলাম। তার মানে বই মেলাতে অংশগ্রহণ করছে আবার সে কিছু সংখ্যক বই কিনছে, দুইটা কাজ করছে। সো এইটাকে তৈরি করতে হবে কম্পাউন্ড। আর আপনারা মনে রাখবেন নট অনলি ডট ডট বাট অলসো, এই যে বাট এই সিম্বল থেকেই মনে রাখবেন এই নট অনলি বাট অলসো এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। আচ্ছা, বাকিগুলোর মধ্যে এইটা কোনো কম্পাউন্ডের মধ্যেই পড়ে নাই, অ্যান্ড অন নর বাট ইয়েট নাই, এইটা কমপ্লেক্সে পড়ে আছে যেহেতু হোয়েন আছে। আর এইখানটাতে অ্যান্ড আছে ঠিকই, বাট এটাকে আমরা কেন কম্পাউন্ড হিসাবে এই বাক্যর থেকে স্বীকৃতি দিচ্ছি না? কেন দিচ্ছি না? কারণ হচ্ছে দেখেন, আপনি যখন এটা স্বীকৃতি দিবেন তখন এই বিসাইডস কথাটার অর্থটা পরিপূর্ণভাবে এখানে রিপ্লেস হচ্ছে না। বিসাইডসের অর্থটা রিপ্লেস হচ্ছে না কিভাবে? এটা বাংলা হচ্ছে আই ওয়েন্ট বুক ফেয়ার, আমি বইমেলায় গেলাম এবং কিছু সংখ্যক বই কিনলাম। আর এটার মিনিং হচ্ছে আমি শুধু বইমেলায় যাইনি, বরং আমি কিছু বইমেলা থেকে বইও কিনেছি। ক্লিয়ার? তার মানে এখানে এই বিসাইডসের মিনিংটা এই এ নাম্বারে পারফেক্টলিভাবে বিদ্যমান আছে। দ্যাটস ওয়াই আমরা অ্যান্সার করেছি এ নাম্বার।
হ্যাঁ, অন্যদিক থেকে গ্রামাটিক্যালি বি কমপ্লেক্স, তাতে কম্পাউন্ড সেন্টেন্স, বি নাম্বার কম্পাউন্ড, তাতে সন্দেহ নাই, কিন্তু সমস্যা হলো অর্থের পরিবর্তন তো করা যাবে না, এটা দিলে অর্থের পরিবর্তন হয়, এই জন্য এটা হবে না, অ্যান্সার হবে এ নাম্বার। কি পরিষ্কার বুঝতে পারছি কিনা? 16 নাম্বার বলেন। 16 আর 10টা প্রশ্ন আসছে মাত্র। 16 বলেন। ফারজানা বলছেন শীটের মধ্যে বি ছিল, থাকলে ওটা বাদ দেন, ভুল ছিল। 16 নাম্বার, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, এটা প্যাসিভ করতে বলছে, প্যাসিভ। ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু আসলে অনেকগুলো অধ্যায় আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এগুলো। তো ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, প্যাসিভ করতে হবে, প্যাসিভ। আপনি যদি প্যাসিভ করেন, প্রথম কথা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে লাগবে হলো এম ইজ আর এর সাথে সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার, আর ভার্বের 3 নাম্বার হচ্ছে ফাইন্ড ভার্বের 3, তো ফাইন্ড ভার্বের 3 ফাউন্ড, 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 সবগুলোই আছে, কোনো সমস্যা নাই। অবজেক্ট হবে সাবজেক্ট, ইউর পেমেন্ট, ইউর পেমেন্ট, ইউর পেমেন্ট, ইউর পেমেন্ট, ইউর পেমেন্ট। ওকে, এখন আমরা নিব হলো অক্সিলারি ভার্ব, ইজ বা আর, যে কোনো একটা, কোনটা হয় আপনারাই বলেন। ইউর পেমেন্ট সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এটার সাথে আর হওয়ার কোনো সুযোগ নাই। এখন এই দুটোর মধ্যে উত্তর খুঁজেন তো কি হবে। ফাউন্ড টু লিটল টু ইউ নাকি টু লিটল বাই ইউ, কি হবে অ্যান্সার? এটা হবে হচ্ছে টু লিটল টু ইউ, টু লিটল টু ইউ। ওকে, সাগরিকা অলরেডি লিখে ফেলেছেন, দারুণ। 16 নাম্বার কমপ্লিট। নেক্সট 17, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, লিটল মিল্ক ইন দ্য গ্লাস, এটাকে করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, দ্রুত বলেন কি হবে? এটাকে করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলেন কি হতে পারে? দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, এটাকে করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ করার জন্য কি করব? ফারজানা বলছেন হচ্ছে 17 সি, রাইট, 17 অ্যান্সার হচ্ছে সি নাম্বার, পেরেছেন? 17 অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার সি। দেখেন এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অ্যানি শব্দটা ব্যবহার করি, কোনো অর্থে, বাংলায় অর্থ দিবে কোনো, কোনো। ইজ দেয়ার অ্যানি মিল্ক ইন দ্য গ্লাস, মানে গ্লাসে কি কোনো দুধ আছে? এইখানে অ্যান্সারটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কেন? কারণ হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, এজন্য সবগুলোতে ইন্টারোগেটিভ আছে, কিন্তু এই লিটিল থাকার কারণে লিটিল শব্দটাকে পরিবর্তন করে এখানে অ্যানি ব্যবহার করা হচ্ছে। তাহলে সিম্পলি এইটুকু মনে করলেই হচ্ছে যে লিটিলকে চেঞ্জ করে আমরা অ্যানি শব্দটা ব্যবহার করতে পারি। 18 নম্বর, আই নো হিম বেটার দ্যান ইউ, পজিটিভ ডিগ্রি করতে হবে, পজিটিভ ডিগ্রি। দেখছেন ট্রান্সফরমেশন কিন্তু প্রায় সব রকমের ট্রান্সফরমেশন আসছে, পজিটিভ, কম্পারেটিভ, সিম্পল, কমপ্লেক্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, প্রায় সব রকমের গুলোই কিন্তু আসছে। আই নো হিম বেটার দ্যান ইউ, আমি তাকে তোমার চেয়ে বেশি চিনি, বা আই নো হিম, আমি তাকে চিনি বেটার, ভালোভাবে, দ্যান ইউ, তোমার চেয়ে। সো এটাকে করতে বলছে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি করতে হলে আমরা এই বেটার শব্দটার একটা আইডেন্টিফাই করতে হবে আগে। বেটার কম্পারেটিভ ওয়ার্ড, তো কম্পারেটিভ ওয়ার্ডকে যদি আমরা পজিটিভ ওয়ার্ডে নিতে চাই তাহলে আপনাকে আগে জানতে হবে এখানে একটা কেস আছে, এই শব্দটা এখানে অ্যাডজেটিভ নাকি অ্যাডভার্ব। খুবই জটিল একটা কোশ্চেন, জটিল একটা কোশ্চেন, দেখি খুবই জটিল একটা কোশ্চেন এটা, আমি একটু ক্লিয়ার করি। গুড অথবা ওয়েল
এই দুইটা শব্দেরই কম্পারেটিভ রূপ হচ্ছে বেটার। অনেকে হয়তো এটা জানে না, অনেকে শুধু গুডের কম্পারেটিভ হিসেবে চিন্তা করে, না, আরেকটা হলো বেস্ট, সুপারলেটিভ। এখন সমস্যা হচ্ছে গুড শব্দটা অ্যাডজেটিভ পার্টস অফ স্পিচ আর ওয়েল শব্দটা হলো অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ। তাহলে বেটার শব্দটা যে কম্পারেটিভ হলো, এই বেটারটা নিজে দুইটাই আচরণ করতে পারে, সে অ্যাডজেটিভও হতে পারে, সে অ্যাডভার্বও হতে পারে, নির্ভর করবে সেন্টেন্সের উপরে। এই সেন্টেন্সে বেটার শব্দটা হলো অ্যাডভার্ব। কেন? কারণ এই নো মেইন ভার্বকে সে মডিফাই করেছে। সো মেইন ভার্বকে মডিফাই করলে এটা হলো এখানে অ্যাডভার্ব। ভালো করে বুঝেন জিনিসটা। তাহলে বেটার যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে নিঃসন্দেহে এই অ্যাডভার্বের পজিটিভ ওয়ার্ডটাও কিন্তু অ্যাডভার্বই, সেটা হলো ওয়েল। ক্লিয়ার? এইটা যারা বুঝে নাই তারা কিন্তু এই জায়গাতে অনেক বিপদে পড়বে, ঠিক আছে? তাহলে বেটারটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব বেটার, নিঃসন্দেহে এখানে গুডের অ্যাডভার্ব না, এটা গুডের কম্পারেটিভ না, বরং ওয়েলের কম্পারেটিভ। তাহলে আমরা যখন উল্টো দিকে যাব, মানে পজিটিভ ডিগ্রি খুঁজবো এই বেটার শব্দের, এখন আমরা এই ওয়েল শব্দটাকে পজিটিভ ডিগ্রিতে নিব। আর ওয়েল আছে বি এবং সিতে। এখন বি এস সিতে আর কি ভুল আছে সেটা বের করলে হয়ে যাবে। ইউ ডু নট নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ মিও সঠিক, আইও সঠিক, দুইটাই সঠিক, দুইটাই রাইট উত্তর। তবে প্রাধান্য দিব আইকে, আই না থাকলে প্রাধান্য দিব মিকে। তার মানে এটা প্রথম উত্তর, এটা না থাকলে এটা উত্তর, বি না থাকলে সি। ক্লিয়ার? দেখেন একটা প্রশ্ন কত সুন্দরভাবে আপনি বুঝলেন যে আসলে এখানে অনেকেই এটা মাথায় থাকবে না পরীক্ষার হলে, যে বেটার শব্দটা আসে কোথা থেকে, গুড থেকেও আসতে পারে, ওয়েল থেকেও আসতে পারে, দুইটারই কম্পারেটিভ হচ্ছে বেটার। নেক্সট, এরপরে টেন্স উইথ কনজাংশন থেকে আসছে দুইটা প্রশ্ন। টেন্স উইথ কনজাংশন থেকে জান্নাতুল মাওয়া, নির্জন দুপুরে তসফিয়া, কি সুন্দর নাম, এসব নাম আপনারা কোথায় পান? টেন্স উইথ কনজাংশন 2, কনজাংশন থেকে আসছে টেন্স উইথ কনজাংশন 2, আই অ্যাম শিওর দ্যাট হি ড্যাশ দ্য এক্সামিনেশন। ওকে, এই যে দ্যাট, এটা একটা কনজাংশন, মনে রাখবেন কনজাংশনের আগে যদি প্রেজেন্ট হয়, কনজাংশনের পরে যে কোনো টেন্স হতে পারে, যে কোনো টেন্স। তো এখানে আছে আই অ্যাম শিওর, তাহলে ওই পাশে আপনি যে কোনো টেন্স করতে পারেন। আমি নিশ্চিত যে হি উইল পাস, সে পাস করবে। হ্যাঁ, হি উইল পাস, সে পাস করবে। হি উইল বি পাস্ট, এটা প্যাসিভ মুড হবে না। হি পাস হয় না, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য পাসেস দরকার ছিল। হি পাস্ট, আই এম শিওর যে সে পাস্ট করতো পরীক্ষায়, এমন না, বরং এটা আনসার করতে হবে ফিউচার সেন্সটাই বেশি অর্থ প্রাধান্য দিচ্ছে। হি উইল পাস দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করবে, 19 অ্যান্সার এ নাম্বার। ওকে, চলছে 13তম নিবন্ধন পরীক্ষার কোশ্চেন সমাধান এবং একই সাথে আমরা সাজেশন দিয়ে সলিউশন করব, বিশ্লেষণ করছি। 20 নাম্বার, ওয়াক কেয়ারফুলি লিস্ট। ওয়াও, এটা অনেকের মুখস্থ, না বললেও হবে। লিস্ট থাকলে আমরা জানি শুড বসে, সে অ্যান্সার হচ্ছে বি। এটা অনেকেরই মুখস্থ, লাগবে না। পার্টস অফ স্পিচ থেকে দুইটা প্রশ্ন আসছে, শুধু পার্টস অফ স্পিচ। কি হবে বলেন তো? উই ফেল্ট ভেরি টায়ার্ড। টায়ার্ড শব্দটা আসছে কোথা থেকে? এই যে ভেরি, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলো লিখেন, বি বিকাম, ফিল অ্যাপিয়ার, স্মেল, স্টে, সাউন্ড, দ্রুত লিখবেন, সিম। বি বিকাম, ফিল অ্যাপিয়ার, স্মেল, স্টে, সাউন্ড, সিম, লুক, টেস্ট, রিমেইন। এই সবগুলো হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব, মনে রাখবেন। এই লিঙ্কিং ভার্বের পরে বসে হলো অ্যাডজেটিভ, এলভি, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ। তবে কোনো কোনো ক্ষেত্রে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ, এটা তাই ঘটছে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব, তারপরে এটা অ্যাডজেটিভ, এটা হলো অ্যাডজেটিভ। উই ফিল ভেরি টায়ার্ড, টায়ার্ডটা কি? এই উই। সো উই
প্রোনাউনকে নিয়ে যে কথা বলে, নাউন বা প্রোনাউনকে নিয়ে যে কথা বলে সে আসলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সে আসলে অ্যাডজেক্টিভ। 21 নাম্বার কমপ্লিট। 21 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু এটা আমরা রেগুলার পেইড বেসে এসে ডিটেইলস আলোচনা করছি রিসেন্টলি। 22 নাম্বার দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল শব্দের ভার্ব কি? এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে। বিউটিফুল শব্দের ভার্ব হচ্ছে বিউটিফাই, বিউটিফাই, বিউটিফাই। নেক্সট 23 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম থেকে 3টা প্রশ্ন আসছে। লাস্ট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ। এটা একদম সোজা। হিউজ মানে অনেক বা প্রচুর, কিন্তু এখান থেকে খুঁজেন তো কোনটা হবে সিনোনিমের অ্যান্সার, কোনটা হবে বলেন? সাগরিকা, মিজানুর রহমান, মনিরুজ্জামান, হিউজ মানে প্রচুর, অ্যান্সার হবে ক্লোজাল, সিও এলও, ক্লোজ ডাবল এস এ এল, ক্লোজাল। ক্লোজাল মানে প্রচুর। এই দেখেন এটার মধ্যে প্রচুর ও আছে, প্রচুর এস আছে, মানে 2টা করে এস 2টা করে ও আছে, অতএব 2টা করে এল আছে। তার মানে কি? এই মনে করেন যে এখানে প্রচুর ম্যাচিং আছে, তার মানে এটাই হলো প্রচুর বোঝাতে ব্যবহার করা হয়। সিনোনিম আছে ক্লোজাল, আর বাকিগুলো অ্যান্সার হবে না। টিনি মানে ক্ষুদ্র, মোমেন্টারি মানে হচ্ছে মুহূর্তজনক বা স্যাংটিফাইড মানে পবিত্রতা বোঝাতে ব্যবহার করা হয়। 24 দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক। ইউনিক মানে কি? ইউনিক মানে একক, যেটা আর কোথায় নাই। ইউনিক মানে একক, যেটা আর কোথাও নাই, মানে যার সাথে অন্যগুলোর মিলন নাই বা মিল নাই। আর এটা হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে, এই জন্য কমন। কমন মানে সাধারণ, যেখানে অনেকগুলোর সাথে মিল আছে। সো কমন মানে সাধারণ, অনেকগুলো মিল আছে। আর ইউনিক মানে একক, যা অন্যর সাথে সাথে মিল নাই, ঠিক আছে। পপুলার জনপ্রিয়, ডিস্টিংটিভ মানে আলাদা বা একক, ডেসিডিউয়াস মানে পরিশ্রমী। ক্লিয়ার? তাহলে 24-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, কমন। অ্যান্টি শব্দ চেয়েছে। নেক্সট, এবং আজকের পরীক্ষার জন্য আজকের পরীক্ষার শেষ প্রশ্ন 25 নাম্বার, একদম সহজ, দ্রুত বলবেন। লাস্ট কোশ্চেন, 13তম শিক্ষক নিবন্ধন 2016 সালে আসা এই 25টা ইংলিশ প্রশ্ন গবেষণা করে দেখালাম। এই সমস্ত প্রত্যেকটা গবেষণার আলোকে কিন্তু আমাদের এই এক্সপার্ট ইংলিশ বই রেডি করা। সো সামনে প্রাইমারি নিবন্ধনের সার্কুলার চলে আসবে। প্রাইমারি নিবন্ধনের সার্কুলারের সাথে সাথে কিন্তু আমরা একেবারে সার্কুলার বেসড একেবারে একটা ক্র্যাশ কোর্স চালাবো। সেটার জন্য অনেকে প্রস্তুতি রাখতে পারেন। মনে রাখেন, মোবাইলে সবসময় 300-400 টাকা একটা মানে কি পাবেন, অফার পাবেন, অফারের জন্য রেডি থাকেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিয়র টু? প্রিয়র টু মানে পূর্বে, অ্যান্সার হবে বিফোর। প্রিয়র টু মানে পূর্বে, অ্যান্সার হচ্ছে বিফোর। বিফোর মানে পূর্বে। ক্লিয়ার? এই ছিল গবেষণা। এখন আমরা একবার একটু দেখব, এই যে 13তম শিক্ষক নিবন্ধন 2016 সালের এই প্রশ্ন পরীক্ষায় কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসলো গবেষণাটা দেখেন। এখানে মোট হলো 25টা প্রশ্ন। আরেকটা গবেষণা দেখাবো, ভোকাব থেকে কয়টা, গ্রামার থেকে কয়টা। গ্রামার গণি, হ্যাঁ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3, প্রিপজিশন 1, 4, রাইট ফ্রম 1, 5, ডিটারমিনার 6, কনজাংশন 1, 7, ট্রান্সলেশনকে গ্রামার ধরলাম 7 আর 4 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 12, ট্রান্সফরমেশন 5, গ্রামার 17, কনজাংশন 2, 19। এই 19টা প্রশ্ন আসছে গ্রামার থেকে, আর বাকি 6টা কোশ্চেন আসছে হলো ভোকাব থেকে। ক্লিয়ার? 6টা কোশ্চেন আসছে ভোকাব থেকে। তাহলে আপনাদের জন্য আজকের এই গবেষণায় বোঝা গেল যে 13তম নিবন্ধনে গ্রামার থেকে কোশ্চেনটা বেশি হয়েছে। তাহলে গ্রামার আগেরটা যেমন 12তমতে গ্রামার কম ছিল, এই জন্য এই গবেষণাটা সাথে রাখলে আপনি এখন এই অধ্যায়গুলোর উপরে ফোর্স দেন। এই অধ্যায়গুলো পড়তে হবে, এখন থেকেই মনোযোগ দেন। ঠিক আছে? স্ক্রিনশট দেন, গবেষণাটা স্ক্রিনশট দেবেন, সবাই স্ক্রিনশট দিবেন, খুব গুরুত্বপূর্ণ। ওকে, গবেষণা কমপ্লিট। এই ছিল আপনাদের সাথে আলোচনা। আর ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করার আগে আপনাদের জন্য একটা নিউজ যেটা জানাতে হয়, এটা আমাদের চলমান কোর্স আছে এবং আমাদের কি কি কোর্স সামনে আছে সেটা সম্পর্কে একটু সম্যক ধারণা সবার জন্য দিলাম। এটা পাবলিসিটির স্বার্থে দিলাম যে আপনারা যেন জানেন এক্সপার্ট কি কি কার্যক্রম চালাচ্ছে। আমাদের অল জব কোর্স, এটা এখন 50% ছাড় চলছে। 50% স্যার,
অল জব ইংলিশ কোর্স, এখানে আপনি যদি ইনক্লুড হন এখন থেকে যে কোনো চাকরির জন্য এটা একটা 3 মাসের লং টাইমের একটা কোর্স। 3 মাস, এইখানে মোট 60টা ক্লাস পাবেন 3 মাস। হ্যাঁ, এই 60টা ক্লাসের মধ্যে আবার গ্রামারে পাবেন 24টা ক্লাস, আর ভোকাবে পাবেন হলো 36টা ক্লাস। ঠিক আছে, আর এটা নিয়েই হচ্ছে আমাদের এই ভোকাব নিউমোনিক কোর্স। ভোকাব নিউমোনিক কোর্স 700 টাকার কোর্স ফি, 50% ছাড়ে 350 টাকা। আর অল জব ইংলিশ কোর্স, এটাকে গ্রামার এবং ভোকাব দুইটাই থাকবে, সেখানে আপনি জাস্ট 550 টাকা, 1100 টাকার কোর্স 50% ছাড়ে করতে পারবেন। সো কেউ যদি ভোকাব না করে ডিরেক্ট অল জব করেন তাহলে আপনার ভোকাব হয়ে যাবে। আর যদি মনে করেন আপনি গ্রামারে মোটামুটি ভালো পারেন, শুধুমাত্র ভোকাবটা করতে চান, সেক্ষেত্রে আপনি 350 টাকা দিয়ে ভোকাব কোর্সটা করতে পারেন। ঠিক আছে, এই ছিল আমাদের কোর্সের বর্ণনা। আর 3 নাম্বার হচ্ছে আমরা 19তম নিবন্ধন স্পেশাল কোর্স, প্রাইমারি স্পেশাল কোর্স, এইগুলো সার্কুলার হলে শুরু করব, আপাতত নাই। স্পেশাল কোর্স শুধুমাত্র সার্কুলার হলে আমরা 20টা বা 25টা ক্লাসের মধ্যে শেষ করব। আর এখন চলছে অল জব ইংলিশ কোর্স, একটা লং কোর্স 60 ক্লাসের, 3 মাসের মধ্যে এটা শেষ হবে। ঠিক আছে, ভর্তি হতে চাইলে এই যে এখানে নাম্বার আছে, এই নাম্বারে বিকাশ করবেন, বিকাশ টিকাশ করে ডান লিখবেন, আপনাকে আমরা গ্রুপে জয়েন করে নিব। ঠিক আছে, এইবার আসেন, আপনাদের কারো কোনো কিছু জানার আছে কিনা? আনারুল বলছেন কোন সময় ক্লাস নেবেন? ও, আমাদের এই পেইড ব্যাচের ক্লাসগুলোর সময় হচ্ছে 8:30 রাত 8:30টায় ক্লাস হবে, রাত 8:30টায় এই ক্লাসগুলো হবে, 8:30-এ আমাদের এই ক্লাসগুলো হবে। ওকে, আমরা প্রতিদিন রাত 10টায় ক্লাস নেই এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অলরেডি আমরা রুটিনটা প্রকাশ করে দিয়েছি যে এই সপ্তাহে আমরা কি কি ক্লাস নেব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন। আর কথা না বাড়াই, কারো কোনো বিষয় জানার আছে কিনা? জানার থাকলে বলবেন, না থাকলে শেষ করতে চাই। সাগরিকা বলছেন হচ্ছে 1-এ ভর্তি হবেন না 2-এ ভর্তি হবেন? সাগরিকার জন্য পরামর্শ হচ্ছে 1-এ ভর্তি হন, 1-এর ভিতরে 2, অর্থাৎ 2টাই পাবেন। অল জব কোর্সে আপনি গ্রামারও পাবেন আবার ভোকাবও পাবেন, 2টাই একসাথে হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, এস এম মানিক নিবন্ধন কোর্স সম্পর্কে, শুধুমাত্র 19তম নিবন্ধন স্পেশাল কোর্সে যদি ভর্তি হতে চান অপেক্ষা করতে হবে, নাম নাম্বার দিয়ে রাখবেন, আমরা যখন কোর্স করব তখন জানাবো। এটা কখন হবে এটা আমরা আগে করাবো না, এটা সার্কুলার যেদিন দিবে সেদিন থেকেই মনে করেন শুরু হবে। আমাদের সব কিছু রেডি, সার্কুলার পড়বে, ক্লাস শুরু হয়ে যাবে। যদি মনে করেন আগে থেকে আপনি ভর্তি হয়ে থাকবেন, সেটাও আপনি আগাম বুকিং দিয়ে ভর্তি হয়ে থাকতে পারেন, যাতে করে আপনার কোর্স সম্পর্কে ক্লাস শুরু হলে আপনি একেবারে ধামাকা শুরু করে দিতে পারেন। কারণ আগে শেষ করলে পরে মনে থাকবে না, এই জন্য আমরা 19তমটা 19তম সময় শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। আনারুল ভর্তি হবেন? হ্যাঁ, ভর্তি হলে যে এই নাম্বারে নক করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে নক করেন, সাথে সাথে ডান লিখে দেন, আপনাদেরকে আমরা জয়েন করে নিচ্ছি সিক্রেট গ্রুপে। সো আজকের মতো আর কথা না বলি, যাদের কোনো আর জানার নাই তারা বিদায় নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।